গত ৩ বছরে ইলিশের গড় আকৃতি ১.26 ইঞ্চি কমে গেছে। এর কারণ কি জলবায়ু পরিবর্তন নাকি জিনগত পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে? ধন্যবাদ। আসলে ইলিশের যে প্রতিবেদন আমরা দেখলাম, ইলিশের যে গড় আকার কমে গেছে, বিষয়টি অনেকটা ঠিক গবেষণায় উঠে এসেছে। এটার কয়েকটি কারণ থাকতে পারে। যে একটি কারণ অন্যতম হতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে নদীর যেই দূষণ বেড়ে যাচ্ছে এবং এই দূষণ বাড়ার কারণে এবং ডুবোচর হচ্ছে, নানা রকম প্রবলেমের কারণে আপনার যেই মাছের যে মাইগ্রেশন সেটা কিন্তু হয়তো বা বাধাগ্রস্ত হচ্ছে। আর দূষণের কারণে যদি আমাদের এরকম প্রচুর দূষণ আমাদের উজানের দিকে, আজকে এই দূষণ আমাদের এই ল্যান্ড এরিয়াতে যে দূষণ হয় সেটা কিন্তু এই দূষণ এই পানিগুলো নেমে কিন্তু সমুদ্রের দিকে যায়। তাহলে তার এই পথ দিয়ে আবার ইলিশ কি করে সমুদ্র থেকে নদীর মধ্যে প্রবেশ করে। তো দূষণের কারণে ইলিশের যে কাঙ্ক্ষিত খাদ্য, সেই খাদ্যটা হয়তো ঠিকমতো তৈরি হতে পারছে না, যার ফলে ইলিশ প্রপার খাদ্য পাচ্ছে না। সেই জায়গায় যেমন একটি সাইজ কমে যেতে পারে, এটা গবেষণা করে আমাদের আরো দেখতে হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে সমুদ্র থেকে ইলিশ মিঠা পানিতে আসে। আমরা আসলে ইলিশের গতিপথ সম্বন্ধে সবাই মোটামুটি অবগত, কিন্তু তারপরে এই সংকট নিরসনে আসলে বাধা কোথায় বা সরকার কেন উদাসীন? না, সরকার উদাসীন বলতে আসলে যেই জায়গা হচ্ছে যে অনেকগুলো নিয়ম কিন্তু চালু হয়েছে। আপনার অভয়াশ্রম তৈরি করা হয়েছে যেখানে মাছ ধরা যাবে না, বছরের নির্দিষ্ট সময় জাটকা ধরা যাবে না, প্রায় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সেখানে আসছে। আবার মা ইলিশকে রক্ষা করার জন্য আপনারা জানেন যে অক্টোবরের দিকে পূর্ণিমার সময় একটা 22 দিনের একটি ব্যানিং পিরিয়ড আছে। সরকার আসলে নিয়ম ঠিকই আছে, কিন্তু আমাদের সেগুলো কার্যকরীভাবে সেটাকে প্রয়োগ করা, এই জায়গায় আমাদের ফোকাসগুলো বেশি করতে হবে। বিধিনিষেধগুলো দেওয়া হচ্ছে, শুধু কি এই বিধিনিষেধ দিয়ে ইলিশ সংরক্ষণ সম্ভব আপনার কি মনে হচ্ছে? না, বিধিনিষেধগুলো দিয়ে সম্ভব না। সেখানে যারা এই ইলিশের সাথে ইলিশ আপনার ধরার সাথে জড়িত, তাদের যেমন সচেতনতার প্রয়োজন, তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন, বোঝানো প্রয়োজন যে ছোট ইলিশ না ধরলে কিভাবে আমরা বড় ইলিশ দিয়ে আমরা ভালো অর্থনৈতিকভাবে লাভ করতে পারবো। এটা যেমন একটা বছরের পর বছর বোঝানোর পরেও কারেন্ট জালের ব্যবহার এবং জাটকা নিধন, মানে এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন? এটা আসলে হয়েছে কি, আমরা অনেক সময় মূলে হাত দিই না। যেমন কারেন্ট জাল যেখানে উৎপাদন হচ্ছে, ওই কারখানাগুলো বন্ধ করতে হবে। জেলেরা তো অনেক গরিব থাকে, তারা নানাভাবে ইনফ্লুয়েন্সড হয়, ধরার চেষ্টা করে, ওই জায়গাগুলো কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তাদের জয়েন্টলি তাদেরকে একটা ভালোভাবে সবসময় সেখানে কার্যকরীভাবে সেটা মনিটরিং করতে হবে এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদেরকে কিছু কিছু জায়গায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে, তাইলে ওনারাও যেন গিয়ে আইন শৃঙ্খলা সেই জায়গাগুলোকে বন্ধ করতে পারে। এই বিষয়টা সম্মিলিত উদ্যোগ। মাছ ধরা বন্ধ রাখা হয় এবং সেক্ষেত্রে আসলে জেলেদের যে প্রণোদনা দেওয়া হয় সেটা নিয়ে তারা সন্তুষ্ট নন বা সেটা দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব নয়, সেই কারণেই কি তারা আসলে এই অসৎ উপায়গুলো অবলম্বন করতে বাধ্য হয়? হ্যাঁ, সেটার একটা কারণ হতে পারে। আসলে আমাদের যেই এই নদী মেঘনার আশেপাশে বা উপরে যে আমাদের প্রধান এবং দামি মাছটা হচ্ছে ইলিশ, এইটাতে যে পরিমাণ লাভ আসে অন্যান্য মাছগুলোতে আসে না। এই জন্য সবসময় এই মাছটা ধরার ক্ষেত্রেই তাদের বেশি আগ্রহ থাকে। এই জন্য প্রণোদনার বিষয়টি এখন প্রায় মানে আপনার মাসে 25 কেজি থেকে 30 কেজি চাল দেওয়া হচ্ছে। হয়তোবা সেটা কারণ একজন ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার থাকে, সেটা হয়তো অপ্রতুল। এই বিষয়ে গভর্নমেন্টকেও একই বিষয়ে সেটাকে লক্ষ্য রাখতে হবে। স্যার, আমি আবার একটু জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আসতে চাই যে জলবায়ু পরিবর্তন পরিস্থিতি তো চলতেই থাকবে, এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই সংকটটা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে? জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রথম হচ্ছে যে নদীর নাব্যতা হ্রাস পাবে। কারণ উজান থেকে যে পরিমাণ পানি, যখন ফ্রেশ ওয়াটার পানি, স্বাদু পানি যখন সাগরে নামবে, তখনই তো ইলিশ তার মাইগ্রেট করে তার ডিম দেওয়ার জন্য। সেই জায়গায় কিন্তু নাব্যতা হ্রাস পেলে ইলিশ আসবে না। একই কারণে যখন নদী শুকিয়ে যাবে তখন প্রচুর ডুবোচর সেখানে তৈরি হবে এবং এখন অলরেডি মেঘনাতে অনেক ডুবোচর তৈরি হয়েছে। এই কারণে ইলিশ তার এই মাইগ্রেটরি রুটটা বাধাপ্রাপ্ত হয়ে সে যেই জায়গাগুলোতে গিয়ে ডিম দিবে, খাওয়া পাবে এবং সেখানে তার নতুন খাদ্য পাবে, সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবে না। এবং এইভাবেই কিন্তু জলবায়ুর যেই পরিবর্তন, সেটা আমাদের ইলিশ উৎপাদনে নেগেটিভ প্রভাব ফেলবে এবং শুধু ইলিশ কেন, অন্যান্য মাছেও একই পরিমাণ আর কি নেগেটিভ প্রভাব ফেলবে। আমরা অন্যান্য মাছ নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকটা বিষয় জানতে চাই যে আমরা দেখছিলাম যে প্রতিবেদনে রাজশাহীতে ইলিশের আকার যেটি খুবই ছোট এবং কক্সবাজারে যে ইলিশটা পাওয়া যাচ্ছে সেটার আকার হচ্ছে বড়, এর কারণটা কি? আসলে রাজশাহী তো অনেক উপরে,
আপনার ইলিশ মাইগ্রেট করে অনেক পর্যন্ত যে সেইখানকার যে জাটকা হয় সেটা আবার নেমে আসতে সময় লাগে। ওই জায়গার মাছগুলো যেগুলো ধরা পড়ে স্বাভাবিকভাবে ছোট, কিন্তু কক্সবাজার জোনে যে ইলিশটা ধরা পড়ে এটা কিন্তু সমুদ্রের মাছ, আমাদের উপকূলীয় অঞ্চলে এবং সমুদ্র থেকে যে মাছগুলো আসে। তো ইলিশ কিন্তু বড় হওয়ার জন্য সমুদ্রে যায় এবং সেই জায়গায় কিন্তু সে বড় হয়, খাদ্য খেয়ে বড় হয়, তারপরে সে মা যখন উপযুক্ত হয় মাতৃত্ব লাভের অথবা সে ডিম দেওয়ার, তখন সে আবার নদীতে আসে। এই জন্যে ওই আপনার যে সমুদ্র থেকে স্বাভাবিকভাবে বড় ইলিশগুলো ওইগুলো ধরা পড়ে। এবং আপনি আকার ছোটার কথা আরেকটা কথা বললেন, আমাদের নদীর সমুদ্রের থেকেও যে ইলিশ ধরা পড়ে আবার নদী থেকেও ধরা পড়ে, দুই দিক থেকে। এবং বিশেষ করে আমি বলবো সমুদ্র থেকে ইলিশ ধরার পরিমাণ কিন্তু বেশি। তো ওই জায়গায় যদি আমরা নদীর ভিতরে অনেক আমরা কিন্তু কনজারভেশন স্ট্র্যাটেজি আমরা নিয়েছি যে কিভাবে সংরক্ষণ করা যাবে। সমুদ্রের ইলিশের উপরও আমাদের নজরদারি বাড়াতে হবে। ওখানে যদি আমরা বেশি বড় মাছ ধরে ফেলি, ওখান থেকে যদি আমরা মাছগুলো আহরণ করে ফেলি, তাহলে কিন্তু ওই মাছগুলো আমরা নদীতে আর যাবে না। তাহলে নদীতে আমরা ছোট সাইজের ইলিশগুলো বেশি পাওয়া যাবে, অথবা নদীতে পর্যাপ্ত ইলিশ যাবে না ডিম দেওয়ার জন্য। এই জন্য একইভাবে নদীর ইলিশের সংরক্ষণের পাশাপাশি সমুদ্রের যারা মাছ ধরছে, যে বড় বড় ট্রলারগুলো ধরছে, যারা আছে বাণিজ্যিক ট্রলার, সাথে সাথে সেই জায়গাও আমাদেরকে সংরক্ষণে ফোকাস করতে হবে। এই জন্য কিছুক্ষণ আগে আপনি অন্য মাছ নিয়ে বলছিলেন, তো আমরা ইলিশের ক্ষেত্রে গবেষণা করে যে ফলাফল পাচ্ছি, অন্য মাছের ক্ষেত্রেও কি একই ফলাফল পাওয়া যেতে পারে গবেষণা করলে? হ্যাঁ হ্যাঁ, সেটা পাওয়া যেতে পারে। তবে একটা ইদানিং আপনি দেখবেন যে প্রায় আসে খবরে যে ইলিশের কারণে আপনার যে পাঙ্গাস মাছ, দেশি পাঙ্গাস, সেটার উৎপাদন বেড়ে গেছে। এই কারণ কি, ইলিশ ধরার জন্য আমরা যে ব্যানিং পিরিয়ড দিচ্ছি সেইটাতে কিন্তু অন্যান্য মাছগুলো একই সুবিধা পেয়ে যাচ্ছে। এতে কিন্তু অন্যান্য বড় মাছগুলো কিন্তু মানে উৎপাদন বেড়ে যাওয়ার বা আকার বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এই জন্য ইলিশের ব্যানিং পিরিয়ডের ক্ষেত্রে বিশেষ করে পাঙ্গাস মাছের এখন প্রচুর ধরা পড়ছে। তো এইটা একটা একটা বিষয়, যে লক্ষণীয় বিষয়। এই জন্য আমি বলছি যে ইলিশ শুধু না, এই ব্যানিং পিরিয়ড বা যেসব আমরা সংরক্ষণ স্ট্র্যাটেজি নিচ্ছি তাতে অন্য মাছও সুবিধা প্রাপ্ত হচ্ছে।